বেলার এক ফোনে বাংলায় শুরুতেই আমরা নজর রাখবো চিংড়িহাটার দিকে, কারণ চিংড়িহাটায় জোর কদমে মেট্রোর কাজ শুরু। গতকাল রাত 8টা থেকেই মেট্রোর কাজ শুরু হয়েছে। পিলারের মাঝে গার্ডার বসানো হচ্ছে। 317, 318 এবং অবশ্যই 319 নম্বর পিলারের মাঝে দুটি গার্ডার জুড়বে রুবি সেক্টর 5 অরেঞ্জ লাইন। মেট্রো কাজের জন্য বাইপাসে ইতিমধ্যেই যান নিয়ন্ত্রণ। চিংড়িহাটায় জোর কদমে মেট্রোর কাজ, পিলারের মাঝে গার্ডার বসানো হচ্ছে। গতকাল রাত 8টা থেকে কাজ শুরু হয়েছে। আজ সকালবেলায় কি পরিস্থিতি সেখানকার জানবো। আমাদের সঙ্গে রওনাক রয়েছে, সরাসরি চলে যাব রওনাকের কাছে। রওনাক, গতকাল রাত থেকেই চিংড়িহাটায় জোর কদমে মেট্রোর কাজ শুরু হয়ে গিয়েছে। আজ সকালে সেখানকার কি পরিস্থিতি, এবং অবশ্যই জানতে চাইবো যে যান চলাচল তো নিয়ন্ত্রণ করা হয়েছে, কিভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে সেই বিষয়টা একটু জানাবে। দেখো, প্রথমেই তোমাকে দেখাবো, একদিকে যেমন ব্যারিকেড দিয়ে বাইপাসের উপরে যেখানে কাজ চলছে সেখানে যান চলাচল বন্ধ করা হয়েছে, ঠিক অন্যদিকেই বাইপাসে যে দক্ষিণমুখী রাস্তা, যেটি আগে থেকেই তৈরি করা হয়েছিল বিকল্প রাস্তা হিসাবে, যাতে করে কিনা এই কাজের সময় যান চলাচলে কোনো সমস্যা না হয়, সেই রাস্তা দিয়েই কিন্তু যেগুলি বাইপাস হয়ে একেবারে সল্টলেক স্টেডিয়ামের দিকে যাচ্ছে গাড়িগুলোকে এইখান থেকেই ডাইভার্ট করে দেওয়া হচ্ছে। দীর্ঘ 2 বছর যে কারণে কাজ আটকে ছিল সেটা হলো এই 317 নম্বর পিলার। এই 317 নম্বর পিলার থেকে 318 নম্বর এবং 319 নম্বর এই পিলারে মোট 2টি গার্ডার বসতো, তারপরে কিন্তু এই লাইনটি সম্পূর্ণ হতো। ইতিমধ্যে সকাল থেকে দেখা যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ ক্রেনের মাধ্যমে গার্ডারগুলিকে ওপরে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানেই সেগুলোকে যুক্ত করার যে কাজ সেটাও কিন্তু ক্রেনের মাধ্যমেই করা হচ্ছে। এবং গতকাল রাত 8টা থেকে এই কাজ শুরু হয়েছে। আগামী সোমবার সকাল 8টা পর্যন্ত এই গার্ডার বসানোর কাজ চলবে। এই যে 3টি পিলার, তার মাঝে মোট 2খানা গার্ডার বসবে এবং এটা হওয়ার পরই কিন্তু কার্যত এই যে মেট্রো পরিষেবা, সেই মেট্রো পরিষেবা পেতে কিন্তু সাধারণ মানুষের কাছে শুধু সময়ের অপেক্ষা। এবং দীর্ঘ 2 বছর ধরে এই কাজটার জন্যই কিন্তু এই লাইনের সম্পূর্ণ যে কাজ তা বন্ধ ছিল। এবং গতকাল রাত 8টা থেকেই একেবারে যুদ্ধকালীন তৎপরতা তুমি দেখতে পাচ্ছ। মেট্রো কর্তৃপক্ষ যারা আধিকারিকরা রয়েছেন তারা রয়েছেন, ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে এবং এই মেট্রোর যে পিলারের ওপরে গার্ডার বসানোর প্রক্রিয়া গতকাল রাত 8টা থেকে শুরু হয়েছে, এখনও জোর কদমে কাজ চলছে। এবং যান চলাচলে যাতে কোনো রকম অসুবিধা না হয়, একদিকে যেমন ব্যারিকেড করে রাখা হয়েছে, দক্ষিণমুখী যান চলাচল অন্য পাশে যে সার্ভিস রোড সেখান থেকে ডাইভার্ট করা হচ্ছে। এবং পরবর্তীতে যখন এই পাশে অর্থাৎ 318 থেকে 319 নম্বর যে পিলার রয়েছে সেখানে গার্ডার বসানোর প্রক্রিয়া হবে, তখন কিন্তু এই দিকে ব্যারিকেড করে উত্তরমুখী যান চলাচল করা হবে। অর্থাৎ এই যে কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল, নতুন সরকার আসার পরই কিন্তু তৎপরতার সঙ্গে সেই কাজ শুরু হলো। বেশ, একেবারে সেই ছবি আমরা দেখছি। অনেকে ধন্যবাদ রৌনক। চিংড়িহাটায় জোর কদমে মেট্রোর কাজ, পিলারের মাঝে গার্ডার বসানো হচ্ছে। গতকাল রাত 8টা থেকে এই কাজ শুরু হয়েছে। 317 থেকে 318 এবং 319 নম্বর পিলারের মাঝেই 2টি গার্ডার জুড়বে রুবি সেক্টর 5 অরেঞ্জ লাইন। মেট্রোর কাজের জন্য ইতিমধ্যেই বাইপাসে যান নিয়ন্ত্রণ চলছে। সকাল থেকেই সেই কাজের ছবি আমরা দেখাচ্ছিলাম এবং ড্রোনের সাহায্যও কিন্তু চলছে নজরদারি। ইএম বাইপাসে অত্যন্ত ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ মোড় চিংড়িহাটা। এই চিংড়িহাটায় মেট্রোর কাজ 2024 সাল থেকে আটকে ছিল। শুক্রবার থেকে কাজ শুরু। এই কাজ মিটে গেলে মেট্রো ছুটবে নিউ গড়িয়া থেকে সেক্টর 5। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মেট্রোর কাজের জন্য চিংড়িহাটায় যান নিয়ন্ত্রণ করা হবে 15ই মে শুক্রবার রাত 8টা থেকে 18ই মে সোমবার সকাল 8টা পর্যন্ত এবং 22শে মে শুক্রবার রাত 8টা থেকে 25শে মে সোমবার সকাল 8টা পর্যন্ত। এটা মেট্রোর অরেঞ্জ লাইন, নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর। এখন মেট্রো চলে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত। তারপরে চিংড়িহাটায় জট। বেলেঘাটা এবং চিংড়িহাটায় গৌর কিশোর ঘোষ মেট্রো স্টেশনের মাঝে 366 মিটার অংশের কাজ অসম্পূর্ণ। 3টি পিলার তৈরির কাজ বাকি। এ নিয়ে জল গড়ায় কলকাতা হাইকোর্টে। গত 23শে ডিসেম্বর হাইকোর্ট নির্দেশ দেয় 15ই ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করতে হবে। রাজ্য আর ট্রাফিক পুলিশকে 6ই জানুয়ারির মধ্যে তাদের সিদ্ধান্ত আদালতে জানাতে হবে। ভারত ফেস্টিভ্যালের দেশ। মেট্রোর কাজের সঙ্গে জনগণের বৃহত্তর স্বার্থ জড়িয়ে রয়েছে। রাজ্যের মনোভাবে সন্তুষ্ট নই। বারবার নির্দেশের পরেও কাজ না হওয়ায় নির্দেশ দিতে বাধ্য হচ্ছি। কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। গত 23শে মার্চ সেই মামলা খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, হাইকোর্টের রায়ে কোনো সমস্যা নেই, আমরা নিশ্চিত এই প্রকল্পের কাজ নির্দিষ্ট সময় বেঁধে শেষ হতে পারে।
চিংড়িহাটায় বাকি থাকা অংশের কাজ শুরুর সবুজ সংকেত মেলে এপ্রিল মাসে। শুক্রবার থেকে কাজ শুরু। এই কাজ সম্পূর্ণ হলে জুড়ে যাবে নিউ গড়িয়া থেকে সেক্টর 5। অনেকটাই সুবিধা হবে, রাস্তাঘাটে চলাফেরাতেও সুবিধা হবে। এমনিতেও জ্যাম প্রচুর বাড়ে বাস থাকলে, আর মেট্রোতে তো সুবিধাই হয়, টাইমে ঠিক পৌঁছানো যাবে কম সময়। খুবই ভালো হবে, কেন কি এখানে যত জাম লাগে, মানে এতগুলো বাসের জন্য আমাদেরকে ওয়েট করতে হয়। যদি মেট্রো ভালো হয়ে যায় তাহলে আমাদের জন্য সুবিধা হবে কি আমরা ডাইরেক্ট মেট্রো থেকে চলে যেতে পারি, মানে টাইমও আমাদের বেঁচে যাবে। আর মেট্রো তো ডাইরেক্ট চলে যায়। ইউপিএ 2 সরকারের আমল 2009 থেকে 2011 সালের মধ্যে একাধিক রেল প্রকল্পের ঘোষণা হয়। এর মধ্যে অন্যতম নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট। এই রুটের কাজ 2013 সালের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু নানা কারণে তা থমকে যায়। 13 বছর পরে মেট্রোর এই কাজের খরচ বেড়েছে প্রায় 7 গুণ। 2009 সালে জোকা থেকে বিবাদীবাগ মেট্রো প্রকল্পের উদ্বোধন হয়, কিন্তু সেই কাজ আজও শেষ হয়নি। এখন মেট্রো চলে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত। সুবিধা মানে প্রচণ্ডভাবে সুবিধা হবে, কেন আমাদের এখানে কমিউনিকেশনের সত্যি কথা বলতে কি মানে রাস্তার যা জ্যাম রাস্তা, তার থেকে মেট্রোটা হলে আমরা খুব কম সময়ে অনেকটা সময়টা বাঁচাতে পারবো। এখান থেকে যদি আমরা বাবুঘাট যেতে চাই তাহলে বাস বা আদার যে ট্রান্সপোর্ট আছে মিনিমাম 1 ঘন্টা লাগে। সেক্ষেত্রে যদি মেট্রোটা হয়ে যায় তাহলে খুব কম সময়ের মধ্যে আমরা পৌঁছে যেতে পারবো। এটাই হচ্ছে সব থেকে বেশি সুবিধা হবে। এখান থেকে ডাইরেক্ট বাস তো খুবই কম পাওয়া যায়, ব্রেক করে যেতে হয়, তো তাতে খুব অসুবিধা হয়। আক্ষেপ অনেকটাই হচ্ছে। মেট্রোটা কমপ্লিটটা তাড়াতাড়ি হয়ে গেলে আমাদেরই খুব সুবিধা হয়, টাইমটা অনেক বাঁচবে। আমরা বেহালাবাসী মেট্রোটা তাড়াতাড়ি কমপ্লিট হোক, এটাই আমরা চাইছি। ইউপিএ 2 সরকারের আমলে আরও যেসব মেট্রো প্রকল্পের ঘোষণা হয়, কিন্তু নানা কারণে কাজ এগোয়নি। বরানগর ব্যারাকপুর, এয়ারপোর্ট বারাসাত মেট্রো, চিংড়িহাটার মতোই রেলের একাধিক কাজ আটকে রয়েছে শুধুমাত্র ট্রাফিকের অনুমতি না মেলায়। যেমন হাওড়ার চাঁদমারি ব্রিজ, লিলুয়ার বেনারস রোড ব্রিজ। জমি না মেলায় আটকে রয়েছে নৈহাটি রানাঘাট 3rd লাইন, রানাঘাট কৃষ্ণনগর 3rd লাইন, চন্দনপুর শক্তিগড় 4th লাইনের কাজ। 2 বছরের টালবাহানার পর চিংড়িহাটা মেট্রোর কাজ অবশেষে গতি পেয়েছে। রাজ্যে থমকে থাকা একাধিক রেল প্রকল্পের কাজও দ্রুত শুরু হবে বলে আশা করা যায়। নিউজ 18 বাংলা। এবার দীঘা এবং শালবনির মধ্যে নতুন রেল রুট সবুজ সংকেত দিয়ে দিল রেল মন্ত্রক। এর ফলে রেলপথে জুড়তে চলেছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর। একদিকে পূর্ব মেদিনীপুরের দীঘা, আরেকদিকে পশ্চিম মেদিনীপুরের শালবনী। এই দুই জায়গা এবার জুড়বে রেলপথে। শালবনী দীঘার নতুন রেল লাইন প্রকল্পের অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক। 107 কিলোমিটার রেল লাইনের জন্য ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে বলেছে। ফাইনাল লোকেশন সার্ভের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়ে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নতুন যদি একটা রেল লাইন তৈরি হয় তাতে আমাদের এখানে লোকাল যে কলকারখানাগুলো রয়েছে এইগুলোতে বাইরের থেকে কোনো কিছু আসা বা নিয়ে আসার একটা সুবিধা হবে। দ্বিতীয়ত এইখানকার যে লোকাল মানুষ রয়েছে তাদের একটা কর্মসংস্থান বাড়বে। সেই হিসেবে মুখ্যমন্ত্রীর কাছে আমরা খুব কৃতজ্ঞ বা খুশি। অনেকেই মনে করছেন নতুন এই রেল রুট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, কারণ সড়কপথে দীঘা এবং শালবনীর মধ্যে দূরত্ব 143 কিলোমিটার। রেলপথ চালু হলে সময় এবং টাকা দুই বাঁচবে। শালবনীতে একাধিক সিমেন্ট কারখানা রয়েছে। রেলপথ চালু হলে শিল্পক্ষেত্রে গতি আসতে পারে। সারা বছর এখন দীঘায় পর্যটকদের যাতায়াত, আবার অনেকেই জঙ্গলমহলের শালবনী এবং লাগোয়া এলাকায় ঘুরতে যান। তাই দীঘা এবং জঙ্গলমহলের মধ্যে পর্যটকরা সহজে যাতায়াত করতে পারবেন। এই রেলপথ চালু হলে স্থানীয় ব্যবসায়ীদেরও সুবিধা হবে। দীঘায় বড় বাজার, সহজেই সেই বাজারে যেতে পারবেন শালবনীর মাছ সবজি ব্যবসায়ীরা। সাধারণ মানুষের খুব উপকার হবে। সড়ক পথে যেটা আমাদের অনেক সময় লাগতো, রেলপথে সেটা আমাদের খুব সুগম্য হবে। আমাদের জঙ্গলমহল অনেক উন্নত হবে। নিউজ 18 বাংলা।
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর, বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের। ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর। অনুপ রয়েছে আরো বিস্তারিত জানাবে। অনুপ, কি জানা যাচ্ছে? তৃণমূল সাংসদ তথা সাধারণ দলের তৃণমূলের সাধারণ সম্পাদক সর্বভারতীয় তার বিরুদ্ধে ইতিমধ্যেই লিখিত মর্মে যে অভিযোগ দায়ের হয়েছিল বিধাননগর কমিশনারেটে, পরবর্তী ক্ষেত্রে কমিশনারের পক্ষ থেকে সেটিকে কিন্তু পাঠানো হয়েছিল বিধাননগর যে সাইবার ক্রাইম থানা, সেই থানায়। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। বিএনএস অ্যাক্টে 192 জামিনযোগ্য দাঙ্গার উদ্দেশ্যে উস্কানি দেওয়া এবং 196 ধারা, 351/2 এই ধারা জামিন অযোগ্য ধারা এবং 353(1)(c) একাধিক এই ধারায় কিন্তু মামলা দায়ের করা হয়েছে এবং জনপ্রতিনিধি আইন রয়েছে 123(2) এবং 125। এই সমস্ত ধারা ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লাগু করা হচ্ছে। তার কারণ যে একাধিক মঞ্চ থেকে তিনি যে মন্তব্য করেছিলেন, অমিত শাহ সম্পর্কে মন্তব্য করেছিলেন, মনে করা হচ্ছে এটা উস্কানিমূলক মন্তব্য, সেই কারণে কোনো সমস্যা হতে পারে, কোনো দাঙ্গা বাঁধতে পারে। এমনই মর্মে কিন্তু বাগুয়াটির এক বাসিন্দা তিনি অভিযোগ দায়ের করেন বিধাননগর কমিশনারেটে। পরবর্তী ক্ষেত্রে বিধাননগর সাইবার ক্রাইমে ফরওয়ার্ড করা হলে সেটাকে কিন্তু এফআইআর হিসাবে গণ্য করা হয়েছে। ইতিমধ্যেই গোটা বিষয় পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে, এফআইআর হিসাবে গণ্য হচ্ছে এমনটাও বলা। জিতু সায়নীর তুঙ্গে লড়াই, সোশ্যাল মিডিয়ায় একে অপরের বিরুদ্ধে সরব। সাংসদের বিরুদ্ধে হুমকির অভিযোগ জিতু কমলের। জিতু কমল এবং সায়নী ঘোষের লড়াই তুঙ্গে, সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আক্রমণ। কিন্তু কি নিয়ে আক্রমণ, কি ঘটনা, আরো বিস্তারিত জানাবে মানুষ আমাদের সঙ্গে রয়েছে। মানুষ, জুলেনা, আমরা দেখছি যে ভোট পরবর্তী সময় থেকে সোশ্যাল মিডিয়ায় প্রথমত শুরু হয় জিতু কমল এবং সায়নী ঘোষের মধ্যে ঠান্ডা লড়াই, কিন্তু সেই ঠান্ডা লড়াই বাড়তে বাড়তে তুঙ্গে ওঠে এবং একে অপরকে নানা কারণে তীরবিদ্ধ করে এবং সেটা ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ চলে যায়। এবং আমরা দেখি যে জিতু কমল সোশ্যাল মিডিয়াতে লেখেন সায়নী ঘোষকে উদ্দেশ্য করে যে নানা ধরনের মিথ্যাচরণের কথা লেখা হয় এবং নানাভাবে আক্রমণ করা হয়, রাজনৈতিক দিক থেকে আক্রমণ করা হয় তাকে। এবং তখন সায়নী নিজেকে তখন সোশ্যাল মিডিয়াতে এসে জিতু কমলকে মিথ্যাবাদী এবং একসময় জিতু কমলকে কিভাবে তিনি এবং তার পরিবারকে সাহায্য করেছেন, থানায় গিয়ে তাদেরকে কিভাবে বাঁচিয়েছেন, এই ধরনের মন্তব্য সায়নী ঘোষ নিজে সোশ্যাল মিডিয়ায় পরিষ্কার নাম উল্লেখ করে তিনি লেখেন। এবং তারপরে আমরা দেখতে পাই যে সায়নীকে উদ্দেশ্য করে জিতু সোশ্যাল মিডিয়ায় নানা কথা লেখেন এবং তিনি বলেন যে তিনি কোনো অন্যায় করেননি, মিথ্যে এবং ভিত্তিহীন ঘটনা ছড়ানো হচ্ছে। এবং জিতু সোশ্যাল মিডিয়াতে লাইভ করেও কিন্তু সায়নীর উদ্দেশ্যে নানা ধরনের কটূক্তি করেন। সুতরাং বলা যেতে পারে যে জিতু একেবারে সঙ্গে থাকো মানুষ। আর অভিনেতা জিতু কমলের বিরুদ্ধেও সরব হয়েছেন সায়নী। জিতু কমলকে সুবিধাবাদী বলেই তোপ তৃণমূল সাংসদের। অভিনেতা জিতু কমলের বিরুদ্ধে সরব হয়েছেন সায়নী। জিতু কমলকে সুবিধাবাদী বলেই তোপ তৃণমূল সাংসদের। মানুষ, কি জানা যাচ্ছে? দেখো, সায়নী ঘোষ পরিষ্কার কিন্তু সোশ্যাল মিডিয়াতে তার বক্তব্য এবং জিতু কমলের উদ্দেশ্যে তিনি পরিষ্কার লিখেছেন যে তিনি সুবিধাবাদী এবং প্রয়োজন ফুরিয়ে গেলে তিনি মানুষকে ভুলে যান এবং এই ধরনের কটূক্তি করে থাকেন। সায়নী ঘোষ একসময় জিতু কমল এবং তার স্ত্রীকে একটি ঘটনাকে কেন্দ্র করে থানাতে সাহায্য করেছিলেন এবং তারপর জিতু কমল এবং তার প্রতি মানে কি বলা যেতে পারে যে ধন্যবাদ জ্ঞাপন জানানোর কথা, তার পরিবর্তে জিতু কমল এই ধরনের কথা বলছেন, সেটা নিয়ে কিন্তু সায়নী ঘোষ পরিষ্কার লিখে দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। একেবারে ধন্যবাদ। আর এক ফোনে বাংলা এবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে, কারণ নির্ধারিত সময়ে আন্দামানে বর্ষা। আগামী 24 ঘন্টার মধ্যে আন্দামান নিকোবরে বর্ষা। দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, আর এবছর আগেই কেরালামে ঢুকবে বর্ষা। আরো বিস্তারিত জানাবে বিশ্বজিৎ শাহ, আমাদের প্রতিনিধি রয়েছে। বিশ্বজিৎ, নির্ধারিত সময়ে আন্দামানে বর্ষা তাহলে? একদমই আজকেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা প্রবেশের কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ ভারতের মৌসুম ভবন যে পূর্বাভাস দিয়েছে তাতে আজ অর্থাৎ আগামী 24 ঘন্টার মধ্যেই বর্ষা ঢুকে পড়বে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। ইতিমধ্যেই প্রবল বর্ষণ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু শুধুমাত্র আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নয়, দক্ষিণ বঙ্গোপসাগরের একটা বড় এলাকায় ঢুকে পড়বে এবং পাশাপাশি এটাও পূর্বাভাস দেওয়া হয়েছে যে 26শে মে অর্থাৎ নির্ধারিত সময় 1 জুনের প্রায় 6 দিন আগেই বর্ষা ঢুকে পড়বে ভারতের মূল ভূখণ্ডে। শুধু দ্বীপপুঞ্জ নয়, ভারতের মূল ভূখণ্ডে আগাম বর্ষার যে ইঙ্গিত দিচ্ছে আলিপুর ভারতের মৌসুম ভবন জানাচ্ছে যে 26শে মে ঢুকে পড়বে কেরলমে বর্ষা। একেবারে সঙ্গে থাকো বিশ্বজিৎ। আর সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি 5 জেলায় হবে। কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কেমন ওয়েদার থাকবে উত্তরবঙ্গে, আরো আপডেট দেবে বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছে। বিশ্বজিৎ, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কি আপডেট পাওয়া যাচ্ছে? সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার এই 5 জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বেশ কিছু এলাকায়। তবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 2 জেলার কিছু অংশে অতি ভারী বৃষ্টি অর্থাৎ প্রায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে দার্জিলিং থেকে মালদা এই উত্তরবঙ্গের 8 জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো বাতাস 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বইতে পারে। অর্থাৎ বৃষ্টি আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির যেমন সম্ভাবনা রয়েছে, তেমনি দক্ষিণবঙ্গেও তো একেবারে বিপরীত ছবি। দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, গরম আর অস্বস্তিকর আবহাওয়া থাকছে দক্ষিণবঙ্গে। আর কি আপডেট পাওয়া যাচ্ছে বিশ্বজিৎ? দক্ষিণবঙ্গে যেমন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে যখন পরিষ্কার আকাশ হবে তখন রোদের তেজ বাড়বে, তার সঙ্গে সঙ্গে গরম এবং অস্বস্তি দুটোই বাড়বে। কারণ তাপমাত্রা যেহেতু 2 থেকে 3 সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, তাতে গরম একদিকে যেমন বাড়বে তেমনি অস্বস্তি অর্থাৎ জলীয় বাষ্পে অস্বস্তি বাড়বে। পশ্চিমের কিছু জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। একেবারে ধন্যবাদ।